গভীর রাতে একটি পরিত্যক্ত হাসপাতালের বেডে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে সাদিক। চোখে মুখে পানির ছিটে ফোঁটা পড়ায় তার জ্ঞান ফেরে। উঠে বসার চেষ্টা করতেই সে বুঝতে পারে সে তার পুরো শরীর সে নাড়াতে পারছে না। শোয়া অবস্থায় ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকাতেই সে চমকে যায়। বক্স হাতে, সাদা পোশাক, হাতে গ্লাভস, মুখে নীল রঙের মাস্ক পরিহিত কেউ একজন তার পিছনে দাঁড়িয়ে আছেন। উনি যে ডাক্তার তা সাদিকের বুঝতে বেশি সময় লাগলো না। কিন্তু তখনই সাদিকের মস্তিষ্কে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা তার চোখের সামনে চিত্র ধারণ করতে থাকে। সে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল, হঠাৎ তার নাকে ঝাঁঝালো কিছু একটার গন্ধ আসে। সে তখনই অজ্ঞান হয়ে যায়। কল্পনা থেকে ফিরে আসতে তার মনে একটি প্রশ্ন আসে, আমি এখানে এলাম কী করে? আমি কি অসুস্থ হয়ে গিয়েছিলাম? আর এই ডাক্তারই বা কে? উনি কি আমাকে এখানে নিয়ে এসেছেন? এরকম হাজারো প্রশ্ন সাদিকের মাথা গুলিয়ে দিচ্ছিল। আর কিছু চিন্তা না করে ডাক্তারকে জিজ্ঞাসা করার মনোবল তৈরি করে সে। আচ্ছা, আপনি কি আমাকে এই হাসপাতালে নিয়ে এলেন কেন? আমি কি অজ্ঞান হয়ে গিয়েছিলাম? আমার কি হয়েছে? এক নিঃশ্বাসে প্রশ্নগুলো করে থামল সাদিক। নিজের মনকে এখন তার হালকা মনে হচ্ছে, কিন্তু তাকে অবাক করে দিয়ে ডাক্তার তার একটি কথারও জবাব দিলেন না। নিজের বক্স থেকে একটি ছুরি বের করে এক হাতে নিয়ে নিলেন তিনি। সাদিকের পিছন থেকে তিনি এইবার সামনে আসলেন। পুরো মুখ জুড়ে আছে মাস্ক, শুধু দুই চোখই দেখা যাচ্ছে। কোনো কথা না বলে তিনি সাদিকের মুখে টেপ মেরে দিলেন, যাতে সে চিৎকার করতে না পারে। ওনার ডান হাতের ছুরি বাল্বের হালকা আলোতে চিকচিক করছে, যা দেখে সাদিকের গলা শুকিয়ে গেল। চোখ বড় বড় করে সাদিক শুধু দেখতে থাকলো। নড়াচড়া করার মতো কোনো শক্তি তার কাছে নেই, কারণ তার সারা শরীর অবশ করে দেওয়া হয়েছে। হাতের অস্ত্র টেবিলের উপর রেখে সাদিককে তিনি উল্টো দিকে করে দিয়ে সাদিকের পিঠ সামনের দিকে করে নিলেন। তারপর আবার ডান হাতে ছুরিটা নিয়ে নিলেন। সাদিক বুঝতে পারলো তার সাথে কি হতে চলেছে, কিন্তু সে বুঝতে পারলো না কেন তাকে হত্যা করা হচ্ছে, কি অপরাধ তার। সে তো তার কোনো ক্ষতি করেনি। নিজের মৃত্যুর পর তার মা বাবার কি হবে তা ভেবে তার চোখ দিয়ে দু ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। অতঃপর ডাক্তার ডান হাত কিছুটা উঁচু করে ছুরিটা সাদিকের কোমর বরাবর গেঁথে দিলেন। এক গগন ফাটানো চিৎকার রুমের মধ্যেই বিরাজ করলো। পরদিন সকালে মোবাইলের শব্দে ঘুম ভেঙে যায় শুভর। ঘুম ঘুম চোখে বালিশের নিচ থেকে মোবাইল বের করে আনলেন তিনি। স্ক্রিনের দিকে তাকাতেই এক লাফে বিছানা থেকে উঠে বসলেন তিনি। ডিজিপি, পুলিশ অফিসারের কল এসেছে। এমনি এমনি কল দেন না ডিজিপি, এখানে আইজি অফিসার হলেন শুভ, তাই নিশ্চয়ই কোনো কাজেই কল দিয়েছেন। কল রিসিভ করে বিছানায় হেলান দিয়ে বসলেন শুভ। কিছুক্ষণ পর শুভর স্ত্রী নীলা চা হাতে রুমে প্রবেশ করলেন। তিনি এসে দেখলেন শুভ চেয়ারে হেলান দিয়ে বসে গভীরভাবে কী নিয়ে যেন চিন্তা করছেন। কিন্তু কী নিয়ে চিন্তিত তা তিনি জানেন না। নিজের মস্তিষ্কে চাপ না দিয়ে তিনি জিজ্ঞাসা করে বসলেন, কি হয়েছে? এমনভাবে কি চিন্তা করছো? কিছুটা মন খারাপ করে শুভ বলেন, আমার ঢাকায় ট্রান্সফার হয়েছে। কথাটা বলে নীলার দিকে নজর দিতে শুভ হা হয়ে তাকিয়ে থাকে। আজ অনেক সুন্দর লাগছে নীলাকে। কিছুক্ষণ আগেই গোসল করে বের হয়েছেন নীলা। ভেজা চুলে অসম্ভব সুন্দর লাগছে। তাই মুগ্ধ হয়ে শুভ উনার রূপের সৌন্দর্য উপভোগ করতে থাকে। চায়ের কাপ টেবিলের উপর রেখে নীলা বলেন, তো কি হয়েছে? আমি ব্যাগ তৈরি করছি, কখন আমরা রওনা দেব? কথাটা বলে তিনি শুভর দিকে তাকিয়ে দেখলেন এক মনে শুভ ওনার দিকে চেয়ে আছেন। এমন চাহনি দেখে তিনি একটা মুচকি হাসি দিয়ে বললেন, এইভাবে কি দেখো? আবার গোসল করানোর খেয়াল নাকি? ওনার আর কথা না শুনে শুভ উনার হাত চেপে ধরে এক টান দেয়, যার ফলে নীলা উনার কোলের উপর এসে বসে পড়ে। এই, কি করো এসব? কেউ এসে পড়বে তো। আমার বউকে আমি আদর করব, এতে কার কি হলো? আমি দেখে কি করব? কথাটা বলি শুভ নীলার কোমরে হাত দিয়ে নীলাকে নিজের আরও কাছে নিয়ে আসে। চোখে চোখ পড়তেই নীলা চোখ নামিয়ে বলেন, আরে দরজা খোলা তো। কিন্তু শুভ উনাকে ছাড়ছেন না দেখে তিনি আবার বলেন, ওই দেখো দরজায় কে দাঁড়িয়ে আছে। শুভ ঘাড় ঘুরিয়ে তাকাতেই তিনি নিজের হাত ছাড়িয়ে নিয়ে দৌড় দেন। শুভকে বোকা বানানোর কারণে উনার মনে একরকম আনন্দ অনুভব করেন। ওইদিকে শুভ উনার চলে যাওয়ার পথে সে অস্পষ্ট সুরে বলেন, শিট। 1 মাস হয়েছে তাদের বিয়ে সম্পূর্ণ হওয়ার। ভালোবেসে বিয়ে করেছেন তারা দুজন। চার্টার ট্রেনে তারা রওনা হবেন। সিলেট থেকে ঢাকায় যেতে 5 ঘন্টা সময় লাগবে। তাই আর দেরি না করে শুভ সব কিছু গুছিয়ে নিতে শুরু করেন। কিছুক্ষণ পর তাকে থানায় যেতে হবে সব কাগজপত্র ঠিক করতে।
সকালবেলায় প্রশান্ত মল্লিকের মোবাইলে কল আসে। তিনি ওয়াশরুমে হওয়ায় ওনার স্ত্রী অর্পিতা কল রিসিভ করে। কিছুক্ষণ পর প্রশান্ত ওয়াশরুম থেকে বের হয়ে দেখলেন ওনার স্ত্রী কার সাথে মোবাইলে কথা বলছে। আর কিছু না ভেবে তিনি জিজ্ঞাসা করেন, কার সাথে কথা বলছো তুমি? মোবাইল হাত থেকে নিচে রেখে অর্পিতা উত্তর দেন, ডিএমপি কমিশনার ফোন করেছেন। কিছু একটা চিন্তা করে প্রশান্ত বলেন, কি বলেছেন তিনি? বলেছেন আজ এক আইজি অফিসার আসবেন তোমাদের থানায়, ওনাকে স্বাগতম জানাতে সব কিছু তৈরি রাখতে বলেছেন। বাইরে যেতে যেতে বলেন অর্পিতা। কিছুটা আনমনা হয়ে তিনি অস্পষ্ট সুরে বলেন, ও। গুলশান থানার এসআই অফিসার হলেন প্রশান্ত মল্লিক। কিছুক্ষণের মধ্যে আবার আরেকটি কল আসে প্রশান্ত মল্লিকের মোবাইলে, কিন্তু এইটা ডিএমপি অফিসারের নয়, এএসআই অফিসারের। প্রশান্ত বুঝতে পারে কিসের কল এসেছে, যার ফলে ওনার হাত কাঁপতে থাকে ভয়ে। কিছুক্ষণ ভেবে উনি কল রিসিভ করেন। স্যার, আবার খুন হয়েছে, এইবার আগের চেয়ে অনেক ভয়ানক, আমি আসছি। তাড়াহুড়ো করে প্রশান্ত তৈরি হয়ে নিলেন নাস্তা খাওয়ার উদ্দেশ্যে। তাড়াতাড়ি নিচে গিয়ে টেবিলে বসে পড়লেন। এমন তাড়াহুড়ো দেখে তার স্ত্রী অর্পিতা তাড়াতাড়ি নাস্তা নিয়ে চলে এলেন। চেয়ার টেনে প্রশান্তর পাশে বসে তিনি প্রশান্তর দিকে চেয়ে প্রশ্ন করলেন, কি হয়েছে, এত তাড়াহুড়ো কেন? আজ আবারও খুন হয়েছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, নিচু গলায় উত্তর দিলেন প্রশান্ত। অর্পিতা আর কোনো কথা বাড়ালেন না। তাড়াতাড়ি নাস্তা শেষ করে গাড়িতে চড়ে বসেন প্রশান্ত। ওনার চলে যাওয়ার পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন মিসেস প্রশান্ত। কিছুক্ষণের মধ্যেই পরিত্যক্ত হাসপাতালের সামনে চলে এলেন তিনি। অনেক ভিড় জমে গিয়েছে এখানে। গাড়ি থেকে নেমে ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করলেন প্রশান্ত। আজও আরেকটা খুন। কিছু পুলিশ এসে জায়গাটাকে সিল করে দিয়েছে। প্রশান্ত ভালো করে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। পুলিশ অফিসাররা মার্ডার স্পটের বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলছেন। লাশটি হাসপাতালের বাইরে পাওয়া গিয়েছে। প্রশান্ত সিদ্ধান্ত নিলেন হাসপাতালের ভিতরে প্রবেশ করবেন, হয়তো তিনি কোনো তথ্য পেয়ে যাবেন এই আশায়। কয়েকজন পুলিশ নিয়ে তিনি হাসপাতালের ভিতরে প্রবেশ করলেন। অনেক আগের তৈরি হাসপাতাল এইটা, অনেক আগে বন্ধ হয়ে গিয়েছে, কেউ এখানে প্রবেশ করে না বলে এখন এইটা পরিত্যক্ত। কোনো কিছুরই তথ্য পেলেন না তিনি। হাতে বেশি সময় নেই, কারণ আইজি অফিসারকে স্বাগতম জানাতে হবে, তাই অন্য একদিন আসবেন মনে করে তিনি বেরিয়ে পড়লেন থানার উদ্দেশ্যে। যাওয়ার আগে লাশটাকে মর্গে পাঠিয়ে দিলেন তিনি। বিকাল 3:30টায় শুভ ও নীলা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। শুভর মন অনেক খারাপ, কারণ অনেক দিন এই জায়গার সাথে পরিচয়, কিন্তু তাকে কেন ট্রান্সফার করা হচ্ছে তা এখনও সে জানেন না। ট্রেনে পাশাপাশি বসে আছে শুভ ও নীলা। নীলা বুঝতে পারে যে শুভর মন খারাপ, তাই মন ভালো করার জন্য সে গল্প শুরু করে দেয়। এতে তাদের সময় অনেক তাড়াতাড়ি কেটে যায়। রাত 10টার দিকে তারা ঢাকায় পৌঁছে যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নেয় তারা দুজন। এত রাতে রান্না করা সম্ভব নয় বলে তারা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসে। পরদিন সকালে নতুন থানায় জয়েন করতে হবে বলে শুভ তাড়াতাড়ি শুয়ে পড়ল। অনেক ক্লান্ত থাকায় তাড়াতাড়ি ঘুম চলে এলো চোখে। পরদিন সকাল 10টায় শুভ থানার উদ্দেশ্যে রওনা দেন। নতুন থানায় পা রাখতেই সবাই তাকে ফুল দিয়ে স্বাগতম জানাতে লাগলো। একে একে সবার সাথে পরিচিত হয়ে গেলেন শুভ। বেশ কিছুক্ষণ ধরে শুভ একটি বিষয় লক্ষ্য করছে, সবার মাঝে কেমন অস্থিরতা ভাব কাজ করছে, যেন তারা কোনো সমস্যায় পড়েছে। কি হয়েছে তা জানার জন্য শুভ থানার এসআই প্রশান্ত মল্লিককে নিজের রুমে ডেকে পাঠান। কিছুক্ষণ পর প্রশান্ত শুভর রুমের সামনে আসেন। তিনি দেখেন শুভ চেয়ারে হেলান দিয়ে মাথা উপরের দিকে করে রেখেছেন। মি আই কামিং স্যার? প্রশান্ত মল্লিকের দিকে মুখ সোজা করে বললেন, হ্যাঁ আসুন। রুমে প্রবেশ করে একটি চেয়ার টেনে তাতে বসে পড়লেন প্রশান্ত। মুখে তার চিন্তার রেখা স্পষ্ট ফুটে উঠেছে। কোনো কথা না বলে তিনি মাথা নিচু করে বসে রইলেন। শুভ বুঝতে পারেন নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তাই আর দেরি না করে তিনি জিজ্ঞাসা করে ফেললেন, কোনো সমস্যা হয়েছে কি? শুভর কথা শুনে প্রশান্ত হালকা চমকে উঠলেন। প্রশান্ত মল্লিকের উত্তরের আশা না করে শুভ আবার প্রশ্ন করলেন, কি প্রশান্ত মল্লিক, কী নিয়ে এত চিন্তা করছিলে? কোনো সমস্যা? জি স্যার, 2 দিন আগে এখানের একটি পরিত্যক্ত হাসপাতালের বাইরের একটি লাশ পাওয়া গিয়েছিল। ওই ব্যক্তির নাম ছিল সাদিক।
অনেক বাজেভাবে খুন করা হয়েছিল ওকে। শরীর থেকে সব অঙ্গ খুলে নেওয়া হয়েছে, চোখ, কিডনি, লিভার, সব কিছু। লাশের পোস্টমর্টেম সে নিজেই করে ফেলেছে। এমন নির্মমভাবে খুন করেছে, এমনকি কোনো তথ্য আমরা পাই নাই। তারপর কাল আরেকটা খুন হয়েছে। আজ সকালে আমরা সেই লাশ পেয়েছি। চেহারা দেখে তার পরিবার তাকে চিনে নিয়েছে। ওর নাম হাসান। ওই লাশেরও একই অবস্থা, কোনো তথ্য হাতে আসেনি। তাই চিন্তা করছি কিভাবে সলভ করব বলে নিঃশ্বাস নিতে লাগলেন প্রশান্ত। ঠিক আছে, চলো পোস্টমর্টেম রিপোর্ট দেখে আসি, হাত নেড়ে বললেন শুভ। প্রশান্ত আর কোনো কথা বললেন না, উঠে বাইরের দিকে পা বাড়ালেন। পুলিশের গাড়িতে চড়ে বসলেন তারা দুজন। কিছুক্ষণের মধ্যেই তারা হাসপাতালের সামনে পৌঁছে গেলেন। গাড়ি থেকে নেমে সামনের দিকে পা বাড়ালেন শুভ, তার পিছন পিছন আসছেন প্রশান্ত। কিছুক্ষণের মধ্যে তারা ডাক্তার হাসিবের রুমে প্রবেশ করলেন। আসেন স্যার, বসেন। ওনাদের দেখে ডাক্তার হাসিব বললেন। চেয়ার টেনে তারা দুজন বসে পড়লেন। ডাক্তার হাসিব শুভর দিকে তাকিয়ে বললেন, আপনি নতুন মনে হয়, আপনাকে চিনলাম না। বাই দা ওয়ে, আই অ্যাম হাসিব রহমান বলে শুভর দিকে হাত বাড়িয়ে দিলেন তিনি। আমি শাহরিয়ার শুভ বলে নিজের হাত বাড়িয়ে হাত মিলালেন তিনি। তিনি আরও কিছু চিন্তা করে আবারও বললেন, আমরা হাসান ও সাদিকের রিপোর্ট দেখতে চাই। জি অবশ্যই বলে একটি ফাইল উনাদের দিকে এগিয়ে দিলেন হাসিব। হাসিবের হাত থেকে ফাইল নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করলেন শুভ ও প্রশান্ত। তারপর বললেন, তো ডাক্তার, আপনার কি মনে হয় লাশ দুটি দেখে? শুভর কথা শুনে ডাক্তার হাসিব নিজের চশমা খুলে টেবিলের উপর রাখলেন। তারপর বললেন, আমি যা বুঝেছি তা হলো এই দুই খুন একজন মানুষই করেছে। ডাক্তারের কথা শুনে তারা দুজন নড়ে চড়ে বসলেন। তারপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন ডাক্তারের দিকে। ডাক্তার হাসিব আবার বলা শুরু করলেন, আর খুনি কোনো সার্জিক্যাল ডাক্তার। ডাক্তারের কথা শুনে শুভ ও প্রশান্ত একে অপরের দিকে তাকালেন। তারপর প্রশান্ত প্রশ্ন করলেন, আপনি এত নিশ্চিত হলেন কিভাবে? ডাক্তারের উত্তরের অপেক্ষা না করে শুভ বলে উঠলেন, কারণ খুনি যেভাবে বিভিন্ন অঙ্গ কেটে নিয়েছে তা একদম সার্জিক্যাল ডাক্তারের মতো। রিপোর্টে উল্লেখ করা আছে। রিপোর্ট তো আপনি দেখলেন, তারপরও জিজ্ঞাসা কেন করলেন? এতটুকু কমন সেন্স থাকা দরকার। শুভর কথা শুনে প্রশান্ত কিছুটা অপমান বোধ করলেন। মনে মনে শুভকে তিনি গালি দিলেন, বড় অফিসার তাই কিছু বলতে পারছেন না। তাই মাথা নিচু করে তিনি বসে রইলেন। ডাক্তার তখন বললেন, জি স্যার, একদম ঠিক বলেছেন। এই জন্য আমি বললাম এই খুনি নিশ্চয়ই কোনো ডাক্তার, অথবা কোনো ডাক্তারের সাথে তার পরিচয় আছে। ডাক্তারের কথা শেষ হতেই শুভ চেয়ার থেকে উঠে পড়লেন। ধন্যবাদ ডাক্তার বলে তিনি দরজার দিকে পা বাড়ালেন। শুভ চলে যাচ্ছেন দেখে প্রশান্ত নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। কিছু না বলে তিনি শুভর পিছন পিছন চলতে থাকেন। গাড়িতে ড্রাইভিং সিটে বসেন শুভ, ওনার পাশে বসলেন প্রশান্ত। গাড়ি স্টার্ট দিতেই চলতে শুরু করলো। সাদিক আর হাসানের খুন যেহেতু এক ব্যক্তি দ্বারা সংঘটিত, তাহলে সাদিক ও হাসানের নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। তাদের ডিটেলস বলো, বললেন শুভ। জি স্যার, তারা দুজন বন্ধু ছিল, একই কলেজে পড়েছে। সাদিক দুদিন পর বিদেশে পাড়ি জমাতো, তার আগে ওকে খুন করা হয়। আর হাসান, সে বেকার, সারাদিন বাড়িতে বসেই কাটাতো। অনেক খারাপ কাজ করেছে তারা, কিন্তু প্রমাণ না থাকায় শাস্তি পায়নি। ভালো হয়েছে খুন হয়েছে, বলল প্রশান্ত। প্রশান্তর কথা শুনে শুভ ওর দিকে তাকিয়ে বললেন, চুপ করুন, পুলিশের মুখে এইগুলা মানায় না। খুনি অপরাধ করেছে, ওকে শাস্তি পেতেই হবে। কিছুক্ষণ থেমে তিনি প্রশান্তর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনি আবার জড়িত নয় তো খুনির সাথে? ক ক কি বলছেন স্যার? আমি কেন জড়িত থাকব? কাঁপা কাঁপা কণ্ঠে বললেন প্রশান্ত। আরে আমি মজা করছিলাম, এত ঘাবড়ানোর কি হলো মিস্টার প্রশান্ত? প্রশান্ত কোনো কথাই আর বললেন না। প্রশান্তকে চুপ থাকতে দেখে শুভ আবার বললেন, দুটো লাশ যেহেতু হাসপাতালের বাইরে পাওয়া গেছে, সেহেতু নিশ্চয়ই খুনির সাথে ওই পরিত্যক্ত হাসপাতালের কোনো সম্পর্ক রয়েছে। ওই হাসপাতালে যারা কাজ করত, যে কয়েকজন ডাক্তার কাজ করতেন, তাদের সবার লিস্ট আমি চাই। কালকের মধ্যে সব ডিটেলস জমা করবেন। আজকে আমি আর থানায় যাব না। ওকে স্যার, নিচু গলায় উত্তর দিলেন প্রশান্ত। শুভকে উনার বসার সামনে নামিয়ে দিয়ে তিনি গাড়িতে আবার উঠে বসলেন। স্টার্ট দিতেই গাড়ি চলতে শুরু করলো। এইবার শুভ উনার পাশে নেই, তাই মন খুলে গালি দিতে লাগলেন, শালা আমাকে অপমান করে, তোকে আমি দেখে নেব। মনে মনে শুভর 14 পুরুষকে গালি দিতে দিতে গাড়ি চালাতে লাগলেন তিনি।
মধ্যরাতে আলবির ঘুম ভেঙে যায়। নিজেকে সে এক ঘুটঘুটে অন্ধকার ঘরে আবিষ্কার করে। চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায়, কিন্তু শত চেষ্টার পরেও সে কোনো হিসাব মিলাতে পারল না। অতঃপর সে চিৎকার দেওয়ার সিদ্ধান্ত নিল। যেই সে চিৎকার দেবে সে সময় অনুভব করলো তার মুখে টেপ দেওয়া। নিজের মুখ থেকে টেপ ছাড়াতে সে ডান হাত তুলতে চাইল, ঠিক তখনই সে বুঝতে পারল তার শরীর তার নিয়ন্ত্রণের বাইরে। হাজারো ছটফট করার পরেও তার শরীর বিন্দুমাত্র নড়ল না। কী করবে সে তা বুঝে উঠতে পারল না, তাই সে নিশ্চুপ হয়ে পড়ে রইল। তখনই পুরো রুমের বাল্ব জ্বলে উঠল। বাল্ব জ্বলতে আলবি এদিক ওদিক তাকাতে লাগলো। কিছু দূরেই সে একটি অভয়কে দাঁড়িয়ে থাকতে দেখল। অল্প আলো থাকায় অভয়টির চেহারা দেখা যাচ্ছে না। এদিকে আলবি ভয়ে প্রচুর পরিমাণে ঘামছে। অভয়টি আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলো। বাল্বের নিচে আসতেই আলবি বুঝতে পারলো এ কোনো ডাক্তার। উনি এগিয়ে এসে আলবির দিকে কিছুক্ষণ তাকিয়ে তার কানের কাছে নিজের মুখ নিয়ে থমথমে গলায় বললেন, হ্যাভ এ নাইস জার্নি। পরদিন সকাল 8টায় মোবাইলের শব্দে শুভ ঘুম ভাঙে। বেশ বিরক্ত হয়ে তিনি মোবাইল হাতে নিলেন। মোবাইলের স্ক্রিনে প্রশান্ত মল্লিকের নাম দেখে কল রিসিভ করে ফেললেন। নিজে কিছু বলার আগে প্রশান্ত মল্লিক বলে উঠলেন, স্যার, আবারও খুন হয়েছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। একই হাসপাতালে। খুনের কথা শুনতেই তিনি এক লাফে বিছানা ছাড়লেন। বাথরুম থেকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে পড়লেন নাস্তার উদ্দেশ্যে। অতঃপর নাস্তা শেষ করে পরিত্যক্ত হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলেন। একটানাভাবে ডাইভিং করে এসে পৌঁছলেন সেই কাঙ্ক্ষিত জায়গায়। অনেক ভিড় জমে গিয়েছে। ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করতেই দেখলেন সাদা কাপড়ে ঢাকা একটি লাশ। পাশেই অবস্থান করছেন প্রশান্ত ও আরও কিছু পুলিশ ফোর্স। আপনি কখন খবর পেলেন? প্রশান্তের পাশে দাঁড়িয়ে বললেন শুভ। কিছুক্ষণ আগেই পেয়েছি স্যার। এর নাম আলভি, বড়লোক বাবার একমাত্র ছেলে। অনেক অপরাধ করা সত্ত্বেও টাকার জন্য এর কিছু হয় না, আর আজ ওর খুন হয়েছে। কিছুটা নিরাশ হয়ে বললেন তিনি। লাশকে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দাও বলে হাসপাতালের দিকে এগোতে লাগলেন তিনি। প্রশান্ত কিছু পুলিশকে অর্ডার দিলেন লাশকে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিতে। তারপর তিনি শুভর পিছন পিছন চলতে লাগলেন। শুভ গিয়ে হাসপাতালের ভিতরে প্রবেশ করলেন। ওনার হাতে একটি ক্যামেরা। ভিতরে প্রবেশ করে সব কিছু ঘেঁটে দেখতে লাগলেন তিনি, আর ক্যামেরা দিয়ে অনেক ছবি তুলতে লাগলেন। তখন প্রশান্ত বলেন, স্যার, এখানে কিছুই নেই, এখান থেকে চলেন। চলেন, নিরাশ হয়ে বললেন তিনি। অতঃপর তারা দুজন হাসপাতাল ত্যাগ করলেন। কাল যে বলেছিলাম লিস্ট তৈরি করতে, করেছেন? প্রশ্ন করলেন শুভ। জি স্যার, থানায় সব কিছু তৈরি আছে, উত্তর দেন প্রশান্ত। কিছুক্ষণ চিন্তা করে শুভ আবার বলেন, যারা খুন হয়েছে তারা সবাই তো কোনো না কোনো অপরাধ করে, তাই না? জি স্যার, বললেন প্রশান্ত। ওদের সবার মাঝে যে অপরাধটা কমন সেটা বের করো। ওকে স্যার। এখানের সিসিটিভি নেই? প্রশ্ন করেন শুভ। স্যার, দুর্ভাগ্যবশত এই হাসপাতালের এখানে নেই, কিছু দূরেই আছে সিসিটিভি। ঠিক আছে, চলো সিসিটিভি অফিসে বলে গাড়ির দিকে পা বাড়ান শুভ। ওনার পিছু পিছু প্রশান্ত গিয়েও গাড়িতে বসলেন। গাড়ি স্টার্ট দিতেই গাড়ি চলতে শুরু করলো। এখান থেকে 1 কিলোমিটার দূরেই আছে অফিস, বললেন প্রশান্ত। ঠিক আছে চলেন, বললেন শুভ। কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলেন তারা দুজন। পুলিশের পরিচয় দিতেই ভিতরে প্রবেশ করতে দিল দারোয়ান। ভিতরে প্রবেশ করে সব ফুটেজ চেক করতে লাগলেন শুভ। হঠাৎ সাদিককে রাস্তায় দেখে সেখানে ভিডিও থামালেন শুভ। কিছুটা জুম ইন করে পুরো দৃশ্যটা দেখতে লাগলেন তারা। রাস্তা দিয়ে একা হেঁটে চলছে সাদিক। হঠাৎ সেও অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেল। তখনই রাস্তার অন্ধকার অংশ থেকে বের হয়ে আসলেন সাদা পোশাক পরিহিত এক লোক। মুখে বড় একটি মাস্ক থাকায় কিছুই দেখতে পেলেন না শুভ। হাতেও গ্লাভস পরে আছেন তিনি। ওনাকে দেখেই একজন ডাক্তার মনে হবে। আস্তে আস্তে হেঁটে সাদিকের কাছে চলে আসেন তিনি। সাদিকের কানে কানে কি যেন বলে তিনি সাদিককে টেনে হেঁচড়ে নিয়ে যেতে লাগলেন। এরপর আর কিছুই দেখা গেল না, কারণ ওইখানে আর কোনো সিসিটিভি নেই। অফিস থেকে বেরিয়ে তারা আবার গাড়িতে উঠে বসলেন থানার উদ্দেশ্যে। গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগলেন প্রশান্ত। কোনো তথ্য পেলাম না, হতাশ হয়ে বললেন শুভ। প্রতি উত্তরে আর কিছু বললেন না প্রশান্ত। থানায় পৌঁছে নিজের রুমে চলে গেলেন শুভ। কিছুক্ষণ পর প্রশান্ত ওনার রুমের সামনে চলে এলেন। আসবো স্যার? অনুমতি চাইলেন প্রশান্ত। হ্যাঁ, আসুন, বললেন শুভ। ভিতরে প্রবেশ করে টেবিলের উপরে ফাইল রাখলেন শুভ। নিজের চেয়ার ছেড়ে উঠে বোর্ডের কাছে গিয়ে দাঁড়ালেন তিনি।
যারা যারা কাজ করত তাদের সবার নাম লিখুন বোর্ডে। প্রশান্তকে উদ্দেশ্য করে বললেন শুভ। টেবিলের উপর থেকে ফাইল নিয়ে বোর্ডে সবার নাম লিখতে লাগলেন প্রশান্ত। মোট 9 জন ডাক্তারের নাম লিখছেন তিনি। ঠিক আছে, এইবার যারা বেঁচে নেই তাদের নাম কেটে ফেলুন, বললেন শুভ। ওনার কথা মতো 4টি নাম কেটে ফেললেন প্রশান্ত। গুড। এইবার বলুন, যারা খুন হয়েছে তাদের মধ্যে কমন অপরাধ কোনটি, প্রশ্ন করলেন শুভ। স্যার, ধর্ষণের কয়েকটি কেস আছে তাদের নামে, বললেন প্রশান্ত। ঠিক আছে, এইবার এই 5 জনের মধ্যে কার আত্মীয় অথবা আপনজনের কেউ ধর্ষিত হয়েছে তা বের করে জানাও আমাকে। তোমার হাতে 10 মিনিট আছে, বললেন শুভ। ঠিক আছে স্যার, বলে রুম থেকে প্রস্থান করেন প্রশান্ত। হাসপাতাল থেকে তোলা ছবি টেবিলের উপর রেখে দেখতে লাগলেন শুভ। 6 মিনিট অতিবাহিত হতেই রুমে প্রবেশ করেন প্রশান্ত। পেয়েছি স্যার, এদের মধ্যে 2জন ধর্ষিত হয়েছেন, কিছুটা কান্নাজড়িত কণ্ঠে বলেন প্রশান্ত। মনে হচ্ছে এতক্ষণ তিনি কান্না করছিলেন। কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন, প্রশ্ন করলেন প্রশান্ত। নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, ওদের মধ্যে একজন আমার বোনও ছিল স্যার, সে ওই হাসপাতালে কাজ করত। প্রশান্তের কথা শুনে শুভ যেন আকাশ থেকে পড়লেন। নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, আপনি আমাকে আগে বলেননি কেন? আমি মনে করেছিলাম যা হয়েছে তা হয়ে গেছে, এখন আর বলে কি হবে, আমার বোন তো আর ফিরে আসবে না। শুভ বুঝতে পারলেন ওনার বোন মারা গিয়েছে, তাই বিষয়টি নিয়ে বেশি কথা বলতে ইচ্ছা হলো না ওনার। আচ্ছা, আরেকজনকে, প্রশ্ন করলেন তিনি। স্যার, আরেকজন হলে মিস্টার আরাফাতের মেয়ে। মিস্টার আরাফাতও ওই হাসপাতালে কাজ করতেন, বললেন প্রশান্ত। ওনার উপরে নজর রাখো, বললেন শুভ। ঠিক তখনই রুমের দরজা ঠেলে ভিতরে 3জন লোক প্রবেশ করেন। প্রশান্ত পিছনের দিকে তাকিয়ে বললেন, মিস্টার সুলাইমান, আপনি এখানে কেন? প্রশান্তের কথার গুরুত্ব না দিয়ে ওদের মাঝে একজন উচ্চস্বরে বলে উঠলেন, আমার ছেলেকে কে খুন করেছে? শুভ বুঝতে পারেন উনি হলেন সুলাইমান, কিন্তু কার খুনের কথা বলছেন তা উনি বুঝতে পারলেন না, তাই জিজ্ঞেস করলেন, আপনার ছেলের নাম কি? প্রশ্নটা শোনার পরে সুলাইমান উনার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বললেন, আমার ছেলের নাম আলভি। কে খুন করেছে ওকে? খুনিকে না ধরে আপনারা এখানে বসে কী বা করছেন? এমন অভদ্রতার জন্য শুভর মাথা গরম হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, দেখুন, আমরা খুনিকে ধরার চেষ্টা করছি, আপনি দয়া করে ভদ্রভাবে কথা বলুন। ভদ্রতা দেখাবো? আমার ছেলের খুনিকে 1 ঘন্টার মধ্যে এনে দিন, না হলে আপনাকে আমি খুন করব। এইবার শুভ নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। চেয়ার ছেড়ে উঠে তিনি সুলাইমানের গালে ঠাস ঠাস করে 2টো চর বসিয়ে দিলেন। কনস্টেবল, এদেরকে লাথি দিয়ে থানা থেকে বের করো, চিৎকার করে বললেন শুভ। কিছু কনস্টেবল এসে তাদেরকে বাইরে বের করে দিলেন। সব কিছু হজম করতে যেন কিছু সময় লাগলো প্রশান্তের। এখনও কেউ সুলাইমানের সামনে উচ্চস্বরে কথা বলেনি, আর শুভ উনার গালে চর বসিয়ে দিলেন। নিজের রাগকে কন্ট্রোল করে আবার চেয়ারে এসে বসে পড়লেন শুভ। টেবিলের উপরে রাখা ছবিগুলা আবার ঘাঁটতে শুরু করলেন তিনি। হঠাৎ কিছু একটার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকলেন শুভ। তা দেখে প্রশান্ত বললেন, কি হয়েছে স্যার? কোনো কথা না বলে একটি মুচকি হাসি দিয়ে প্রশান্তের দিকে ছবিটা এগিয়ে দিলেন শুভ। টেবিলের উপর রাখা ছবিগুলোর উপর মনোযোগ দিলেন শুভ। সবগুলো ছবি হাতে নিয়ে একের পর একটি দেখে যাচ্ছেন তিনি। তারপর কিছু ছবি ছাড়া বাকিগুলো টেবিলের উপরে রাখলেন। অতঃপর আবার এইগুলো দেখায় মন দিলেন। এদিকে প্রশান্ত ওনার কাজকর্মর কিছুই বুঝতে না পেরে চুপচাপ বসে শুধু দেখতে লাগলেন। হঠাৎ কিছু একটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন শুভ। তা দেখে প্রশান্ত প্রশ্ন করলেন, কি হয়েছে স্যার? কোনো কথা না বলে একটি মুচকি হাসি দিয়ে প্রশান্তের দিকে 3টি ছবি এগিয়ে দিলেন শুভ। 3 মিনিট হয়ে গেল, এখনও ছবিগুলো দেখছেন প্রশান্ত। তা দেখে শুভ উনার উপর অনেক ক্ষিপ্ত হন। এতক্ষণ ধরে কি দেখছেন? কিছুটা রাগান্বিত স্বরে বললেন শুভ। আসলে স্যার, কিছুই বুঝতে পারছি না, নিচু গলায় বলেন প্রশান্ত। শুভ আর কিছু না বলে ছবিগুলো নিজের কাছে টেনে আনলেন। তারপর 3টি ছবি পরস্পরভাবে টেবিলের উপরে রাখলেন। ভালো করে দেখেন, প্রশান্তকে বললেন শুভ। প্রশান্ত কিছুটা নড়েচড়ে বসলেন, তারপর মনোযোগ দেওয়ার চেষ্টা করলেন। অনেক দিন ধরে এই হাসপাতাল কেউ ব্যবহার করে না, ভিতরেও কেউ প্রবেশ করে না।
যার ফলে সব জায়গায় ধুলোমাটি পড়ে আছে। কিন্তু এই জায়গায় দেখেন, একটি ছবির দিকে ইশারা করে বললেন শুভ। প্রশান্ত শুভর কথা মতো ওই ছবির দিকে তাকালেন। সব দরজায় ধুলোবালি লাগানো, কিন্তু এই ছবি ভালো করে দেখো, এইটা দেখে বোঝা যায় কেউ এই দরজা রোজ ব্যবহার করে। সব দরজার মতো এই দরজার বাইরে এত বেশি ধুলো নেই, বললেন শুভ। প্রশান্ত নিজের কাছে ছবিটা টেনে নিয়ে আরও ভালো করে দেখতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, একদম ঠিক স্যার, নিশ্চয়ই এই কেবিনে কোনো না কোনো গড়বড় আছে। আমাদের আবার হাসপাতালের ভিতরে চেক করা প্রয়োজন। কোনো না কোনো তথ্য নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ, এতক্ষণ পর তাহলে বুঝলেন। আর সময় নষ্ট করা ভালো হবে না, কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, চলেন, বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন শুভ। দরজার দিকে পা বাড়িয়ে হাঁটা শুরু করলেন। ওনার পিছন পিছন প্রশান্ত হাঁটা ধরলেন। গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিলেন প্রশান্ত। পাশেই বসে আছেন শুভ। এক নাগাড়ে 20 মিনিট গাড়ি চালানোর পর তারা এসে হাসপাতালে পৌঁছালেন। গাড়ি থেকে নেমে হাসপাতালের ভিতরে প্রবেশ করলেন শুভ ও প্রশান্ত। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কাঙ্ক্ষিত কেবিন পেয়ে গেলেন শুভ। স্যার, যদি হাসপাতালের বাইরে কাউকে পাহারায় বসিয়ে রাখতাম তাহলে হয়তো খুনিকে ধরা যেত, বললেন প্রশান্ত। উত্তরে কিছুই বললেন না শুভ। হাত বাড়িয়ে দরজা খুলতেই ভ্যাপসা একটা গন্ধ নাকে এসে লাগলো। পুরনো ঘরের গন্ধ এইটা। রুমের ভিতরে প্রবেশ করে শুভ বললেন, পুরো রুমের তল্লাশি নাও, যে কোনো কিছু পেলেই আমাকে বলবে। ওকে স্যার, বলে প্রশান্ত কাজে নেমে পড়েন। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও কিছুই পেলেন না তারা। এখানে এসে সময় নষ্ট হলো স্যার, কিছুই তো নেই এখানে, হতাশ হয়ে বললেন প্রশান্ত। দাঁড়াও, কিছু তো আছে, আবারও খোঁজো, ভালো করে খোঁজো, বলে আবারও খোঁজা শুরু করলেন শুভ। এদিকে প্রশান্ত অনেক ক্ষিপ্ত হয়ে যান, কিন্তু কিছুই করার নেই উনার। আবার খুঁজতে শুরু করলেন তিনি। হঠাৎ কিছু একটার দিকে তাকিয়ে চোখ আটকে যায় শুভ। কি দেখছেন স্যার? শুভকে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করলেন প্রশান্ত। এদিকে দেখো, দেওয়ালের দিকে ইশারা করে বললেন শুভ। সব দেওয়ালের থেকে এই দেওয়ালের রং কেমন আলাদা। কথাটা শেষ করে দেওয়ালের গায়ে স্পর্শ করলেন শুভ। সাথে সাথে দেওয়াল সরে যেতে লাগলো। একটি মুচকি হাসি দিয়ে শুভ বললেন, আমি জানতাম এমন কিছুই হবে। সুড়ঙ্গ বানিয়ে রেখেছে এখানে, দেখেছেন? যদি বাইরে কাউকে পাহারায় বসাতাম তাহলে কিছুই হতো না। চলেন, ভিতরে প্রবেশ করা যাক। যেই শুভ ভিতরে পা রাখবেন তখনই একটি হাত উনার হাত চেপে ধরে। পিছনে তাকিয়ে দেখলেন প্রশান্ত উনার হাত চেপে ধরে আছেন। কি হয়েছে প্রশান্ত, হাত ধরে আছেন কেন? ভিতরে চলুন, কিছুটা আশ্চর্য হয়ে বললেন শুভ। স্যার, যেহেতু খুনি রাতে ভিতরে প্রবেশ করবে তাহলে আমরা কিছুক্ষণ পর ভিতরে যাই। খুনিকে খুন করার সময় ধরলে আমাদের হাতে প্রমাণও থাকবে, বললেন প্রশান্ত। ওকে, ঠিক আছে, আপনার কথায় যুক্তি আছে। তাহলে আরও কিছু পুলিশ বাহিনীকে খবর দিন। লাগবে না স্যার, আমরা দুজনই যথেষ্ট, সাহস দেখিয়ে বললেন প্রশান্ত। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে শুভ বললেন, ঠিক আছে। ওইখানেই তারা দুজন বসে পড়লেন। এখন শুধু অপেক্ষা। রাত 12টা, ঘুটঘুটে অন্ধকার। এক ঘরে শুয়ে আছে আরাফাত। আলো জ্বলতেই অন্ধকার থেকে বেরিয়ে আসলো একটি অবয়ব। অবয়বটি যে একজন ডাক্তার তা বুঝতে বাকি রইল না আরাফাতের। আস্তে আস্তে এগিয়ে আরাফাতের কাছে চলে আসলেন তিনি। পকেট থেকে একটি লম্বা ছুরি বের করে হাতে নিয়ে ছুরিটা নাচাতে লাগলেন। বাল্বের অল্প আলোতে ছুরিটা চিকচিক করছে। চিৎকারও দিতে পারছে না আরাফাত। নিজের মৃত্যুকে নিজের চোখে দেখতে হচ্ছে। নিজের মুখ আরাফাতের কানের কাছে নিয়ে গিয়ে ডাক্তার থমথমে গলায় বলে উঠলেন, হ্যাভ এ নাইস জার্নি। দু হাত দিয়ে ছুরি ধরে হাত কিছুটা উপরে উঠালেন তিনি। যেই বুক বরাবর ছুরি চালাবেন তখনই উনার মাথার পিছনে কেউ বন্দুক ঠেকায়। হাত উপরে করো। পিছন থেকে বলে উঠলেন শুভ। একটি মুচকি হাসি দিয়ে নিজের হাত উপরে করে ফেললেন ডাক্তার। ওনার কাঁধে হাত দিয়ে ওনাকে ঘুরিয়ে ওনার মুখ সামনে আনলেন শুভ। কিছু না ভেবে এক হ্যাঁচকা টানে মুখের মাস্ক নিজের হাতে নিয়ে নিলেন তিনি। খুনির মুখ দেখে চমকের উচ্চতম পর্যায়ে পৌঁছে গেলেন শুভ। ওনাকে আরও চমকে দিয়ে কেউ একজন ওনার মাথায় বন্দুক ঠেকায়। আত্মরক্ষার জন্য নিজের হাত উপরে তুললেন তিনি। পিছনের দিকে ঘুরে তাকাতেই তিনি আরও চমকে যান। প্রশান্ত, তুমি? প্রশান্ত উত্তরে কিছু বললেন না, শুধু উনার ঠোঁটে একটি বাঁকা হাসি লেগে থাকে। পুরো রুম জুড়ে তখন শুধু একটি বুলেটের শব্দ হয়, ঠাস। হেলে দুলে মাটিতে গড়িয়ে পড়তে লাগলো প্রশান্ত। ওনার পাশে বন্দুক হাতে দাঁড়িয়ে শুভ আছেন।
শুভ। কিছুক্ষণ পূর্বে শুভ অনুভব করেন ওনার মাথায় বন্দুকের নল। আত্মরক্ষার জন্য নিজের হাত উপরে তোলেন তিনি। পিছনে ঘাড় ঘুরিয়ে তাকাতেই প্রশান্তকে দেখে তিনি চমকে যান। গান নিচে রেখে দাও, শুভকে উদ্দেশ্য করে বললেন প্রশান্ত। কোনো উপায় না দেখে শুভ হাঁটু গেড়ে নিচে বসে পড়লেন। গান নিচে রাখো, আবার বলে উঠল প্রশান্ত। হাত নিচু করে নিজের বন্দুক নিচে রেখে দিলেন শুভ। শুভর মাথা বরাবর বন্দুক ঠেকিয়ে টিগারে হাত রাখলেন প্রশান্ত। শুভ কানের কাছে মুখ নিয়ে তিনি বললেন, কত চেষ্টা করেছিলাম তোকে এইসব থেকে দূরে রাখতে, কিন্তু তুই শালা অনেক চালাক। তোর চোখে সব ধরা পড়ে যায়। আজ তোকে মরতে হবে। হ্যাপি জার্নি বলেই টিগারে চাপ দিলেন তিনি। কট করে একটি শব্দ হলো, কিন্তু কোনো গুলি বের হলো না। মাথা নিচু করে তিনি শুভর দিকে তাকিয়ে দেখলেন শুভর ঠোঁটে মুচকি হাসি লেগে আছে। বন্দুকের ম্যাগাজিন খুলে হাতে আনতেই দেখলেন ম্যাগাজিন পুরো খালি। বুলেট খুঁজছেন প্রশান্ত সাহেব? কিছুটা হেসে বলে উঠলেন শুভ। আর কোনো কথা বলার সুযোগ না। মাটি থেকে নিজের বন্দুক উঠিয়ে প্রশান্তের একদম মাথা বরাবর গুলি করলেন তিনি। হেলে দুলে নিচে গড়িয়ে পড়তে লাগলেন প্রশান্ত। পিছনে মুড়ে ডাক্তার হাসিবের পা বরাবর গুলি করলেন তিনি, যাতে পালাতে না পারে। ধপ করে মাটিতে পড়ে চিৎকার করতে লাগলো হাসিব। তারপর আবার সামনের দিকে ঘুরে প্রশান্তের মৃতদেহের বুকের উপরে পা রেখে শুভ বললেন, প্রথম থেকেই তোর উপরে সন্দেহ হয়েছিল, শালা কোনো কাজ ঠিকভাবে করতে দিতি না। তাই আজ যখন তুই নিজের বন্দুক টেবিলের উপর রেখে নামের লিস্ট করায় ব্যস্ত ছিলি, তখনই আমি তোর বন্দুকের জায়গায় আমার খালি বন্দুক রেখে দিই। এখন তা কাজে লেগেছে। খালি বন্দুক আর লোড করা বন্দুকের তফাৎ এখনও বুঝলি না, মূর্খ শালা। এইবার তো কথা শেষ না করে পিছনের দিকে তাকিয়ে দেখলেন হাসিব এখনও চিৎকার করছে, যা ওনার কথা বলায় ব্যাঘাত ঘটাচ্ছে। শুভর মাথা তখন গরম হয়ে গেল। এই শালা, চুপচাপ কান্না কর। চিৎকার করছিস কেন? তোর জন্য আমি কথা বলতে পারছি না। আবার চিৎকার করলে এখানে মেরে চলে যাব। হাসিব ভয়ে নিজের হাত দিয়ে মুখ চেপে ধরল। রিফাত এখনো বিছানায় শুয়ে আছে। নিজের শরীরকে এখনো নিজের নিয়ন্ত্রণে আনতে পারেনি। শুভ আস্তে আস্তে হেঁটে ওর কাছে চলে গেলেন। এক লাথি দিয়ে ওকে বিছানা থেকে ফেলে দিয়ে নিজে আরাম করে বিছানায় বসে পড়লেন। ওনার পায়ের কাছে পড়ে কাতরাচ্ছে ডাক্তার হাসিব। মোবাইল বের করে থানায় কল করলেন তিনি। খুনি ধরা পড়েছে, একটি অ্যাম্বুলেন্স আর গাড়ি নিয়ে পরিত্যক্ত হাসপাতালে চলে আসো। মোবাইল রেখে তিনি হাসিবের দিকে তাকিয়ে আবার বললেন, কিছু সময় আছে তোর কাছে, বল কেন খুন করেছিস এতগুলো মানুষকে? ডাক্তার মানুষের জীবন বাঁচায়, আর তুই জীবন কেড়ে নিচ্ছিস কেন? বললেন শুভ, চাকরি তো নিয়েছিলাম বাঁচানোর জন্য, কিন্তু যার জন্য চাকরি নিলাম সেই তো বেঁচে নেই এই দুনিয়ায়। ওই মানুষ নামের পশুরা আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। কান্না করতে করতে বলল হাসিব, তুই কার কথা বলছিস? আর প্রশান্তর সাথে তোর কি সম্পর্ক? কথা বলার মধ্যেই তিনি থেমে কি যেন চিন্তা করতে লাগলেন। কিছুক্ষণ পর হকচকিয়ে উঠে তিনি বললেন, প্রশান্তের বোন আর তোর মধ্যে কোনো সম্পর্ক ছিল নাকি? আপনি অনেক চালাক স্যার, একগাল হেসে উত্তর দিল হাসিব। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি নুবাকে ভালোবাসতাম। ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। ওর ভাই প্রশান্ত আমাকে বলেছিল, যদি ভালো কোনো চাকরি করতে পারি তাহলে ওর বোনকে আমার হাতে তুলে দেবে। তাই আমি এই সার্জিক্যাল ডাক্তারের চাকরি নেই। আমাদের বিয়ের দিন নির্ধারিত হয়ে যায়। দুদিন পর আমাদের বিয়ে হবে। কিন্তু একদিন হাসপাতাল থেকে বাসা ফেরার পথে কিছু মানুষরূপী জানোয়ার ওর উপর হামলা আনে। নুবা আমাকে ফোন করেছিল, আমার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু আমি সাহায্য করতে পারিনি। আমি অনেক বড় একটি অপারেশনে ছিলাম। যদি আমি চলে যেতাম তাহলে মা ছেলের দুটো প্রাণ যেত। তখন আমি ওর ভাইকে খবর দিই, কিন্তু প্রশান্ত যখন যায় তখন অনেক দেরি হয়ে যায়, আর আমি হারিয়ে ফেলি আমার প্রিয়তমাকে। প্রশান্ত নিজে পুলিশ হওয়া সত্ত্বেও ওদের কিছুই করতে পারেনি। টাকার জন্য সবাই বেঁচে গেছে। আর এই যে রিফাত আপনার পিছনে পড়ে আছে, ও তো বেঁচে গেল। আমার প্রিয় তোমার প্রতিশোধ আমি নিতে পারলাম না। হাসিব এইখানে বসেই কান্না করতে লাগলো। শুভ একবার পিছনে তাকিয়ে দেখলেন রিফাত মাটিতে পড়ে আছে। নিজের বন্দুকটা হাতে নিয়ে রিফাতের হৃৎপিণ্ড বরাবর দুটো গুলি করলেন। দুবার নড়ার পর নিস্তেজ হয়ে পড়ে রইল রিফাতের দেহ। ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকিয়ে দেখলেন হাসিব উনার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। হয়তো খুশিতে তার চোখে জল এসেছে। ডান হাতে বন্দুক নিয়ে হাসিবের কপাল বরাবর একটি গুলি করলেন। অপরাধ করেছো, শাস্তি তো পেতেই হবে, কোমরে বন্দুক গুজে বললেন শুভ। হেঁটে হেঁটে প্রশান্তের মৃতদেহের পাশে গিয়ে দাঁড়ালেন তিনি। নিচে পড়ে থাকা ওনার বন্দুক হাতে তুলে নিলেন। ম্যাগজিন খুলে তাতে বুলেট ভরে ফেললেন। অতঃপর
ওনার কোমরে গুজে থাকা বন্দুকের হাতল ভালোভাবে মুছে ফেললেন। তারপর ওই বন্দুক প্রশান্তর হাতে ধরিয়ে দিলেন। কিছুক্ষণ পরেই পুলিশের গাড়ির শব্দ হলো। হাসপাতাল থেকে বাইরে বের হয়ে আসলেন শুভ। ভিতর থেকে কিছু পুলিশ দুটো লাশ উদ্ধার করলো। প্রশান্তের লাশ দেখে থানার এএসআই শুভর কাছে ছুটে আসলেন। স্যার, প্রশান্ত স্যারের কি হয়েছে? খুনি প্রশান্তের কাছ থেকে ওনার গান ছিনিয়ে নেয়, তারপর রিপাতের বুকে গুলি করে। আমাকে যখন নিশানা বানায় তখন প্রশান্ত আমার সামনে চলে আসেন। আমার জন্য উনি শহীদ হয়েছেন। তারপর আত্মরক্ষার জন্য আমি ডাক্তার হাসিবকে গুলি করেছি। রিপোর্টের এইগুলাই লিখবেন, ঠিক আছে? জি স্যার, আমি বুঝেছি। রিপোর্টে কি লিখতে হবে? তাহলে এই কেস কি ক্লোজড? হ্যাঁ, নো এভিডেন্স, নো উইটনেস, কেস ক্লোজড। কথা বলা শেষ করে সামনের দিকে তাকাতেই দেখলেন সুলাইমান সাহেব এদিকে এগিয়ে আসছেন। ওনাকে কে খবর দিয়েছে? পাশে থাকা অপর অফিসার বললেন, উনি থানায় আবার এসেছিলেন স্যার। যখন আপনি কল করে বললেন খুনি ধরা পড়েছে, তখন উনি আমাদের পাশেই ছিলেন। তারপর আমাদের অনুসরণ করতে করতে এখানে এসেছেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, হাত নাড়িয়ে বললেন শুভ। সুলাইমান উনার সামনে এসে বললেন, ধন্যবাদ স্যার। ওই খুনি কোনো মানুষের বাচ্চা না, ওকে মেরে আপনি ভালো করেছেন। কথা শেষ হবার আগেই শুভ উনার গালে ঠাস ঠাস করে দুটো চর মেরে দিলেন। গালে হাত দিয়ে হাবা গোবার মতো দাঁড়িয়ে রইলেন সুলাইমান। তোমার মতো কিছু বাবার কারণে এইরকম ক্রিমিনাল তৈরি হচ্ছে। নিজের সন্তানকে ভালো আদর্শে গড়ে না তুলে ওকে টাকার গরম শিখিয়েছো। মা জাতকে সম্মান করা শেখাওনি, যার জন্য তোমার ছেলে আজ এই পৃথিবীর আলো দেখতে পারছে না। এটা খুনির না, তোমার অপরাধ। কথা শেষ করে গাড়ির দিকে হাঁটা ধরলেন শুভ। উদ্দেশ্য নিজের ঠিকানা। এই সাসপেন্স থ্রিলার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে বলবেন না। ধন্যবাদ। সমাপ্ত।